নমস্কার, সকলকে সুপ্রভাত। আবার সকালবেলা হাজির হয়ে গেছি আপনাদের খবরদার, আপনাদের সেগমেন্ট খবরদার কাগজ পাঠ নিয়ে। আজকেও আমরা তিনটে খবর পড়ব, মানে কাগজের পাতা থেকে আপনাদের সামনে তুলে ধরব। আজকের প্রত্যেকটি প্রতিবেদনই জাগো বাংলা থেকে আমরা নিয়েছি। শুরু করব, আপনারা সকলেই জানেন সাব চ্যাম্পিয়নশিপ, যে ক্লাব চ্যাম্পিয়নশিপ চলছে, সেখানে আমাদের মহিলা ব্রিগেড দারুণ পারফরমেন্স করছে। তারা ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গেছে। সেখানে ফাইনালে দেখা হবে নেপালের সঙ্গে। তো নেপালের একটি দল, যারা আর কি এই ফাইনালে আমাদের প্রতিপক্ষ হিসাবে খেলা হবে যাদের সঙ্গে, ঠিক আছে, নেপাল আর্ম পুলিশ ফোর্স। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের প্রথম প্রতিবেদন। নিয়ম রক্ষার ম্যাচে আজ নামছে ইস্ট বেঙ্গল। বাংলাদেশের নাসরিন স্পোর্টস একাডেমিকে 7 গোল দিয়ে মেয়েদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিশ্চিত করেছে ইস্ট বেঙ্গল। রাউন্ড রবিন লিগের জয়ের হ্যাট্রিক করে বুধবার নিয়ম রক্ষার শেষ ম্যাচ খেলতে নামছে লাল হলুদের মেয়েরা। ফাইনালের প্রতিপক্ষ ঠিক হয়ে গিয়েছে। সুলঞ্জনা রাউলদের সামনে আয়োজক দল নেপাল আর্ম পুলিশ ফোর্স। ফাইনালিস্ট দুই দলই আজ লিগ পর্বের শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি। শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ট্রফির লড়াই নামার আগে ফাইনালের মহড়া সেরে নেওয়ার সুযোগ দু দলের কাছে। আগের ম্যাচে একাই 5 গোল করেছেন দলের উগান্ডা স্ট্রাইকার ফাজিলা ইয়াকুপুট। দলের মধ্যে বাকিরাও গোলের মধ্যে আছে। নেপালের দলটি ঘরের মাঠে সমর্থন নিয়ে খেলবে, সেটা তাদের জন্য সুবিধা হলেও ছন্দে থাকা ইস্টবেঙ্গল ফাইনাল সহ শেষ দুটি ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। এই ছিল আমাদের প্রথম প্রতিবেদন। তো আপনারা যেটা বলছিলাম আমি শুরুতেই, যে মহিলা ব্রিগেড তাদের দুর্দান্ত মুন্সিয়ানা দেখিয়েছে, তাদের পারফরমেন্স দেখিয়ে তারা যে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে তারা অলরেডি ফাইনালে তারা চলে গিয়েছে। সেখানে তারা নেপাল আর্ম ফোর্সের সঙ্গে দেখা হবে। আজকে নেপাল পুলিশ আর্ম ফোর্সের সঙ্গেই খেলা, যদিও এটি নিয়ম রক্ষার ম্যাচ, গ্রুপের শেষ ম্যাচ। তো এখানে জাস্ট দেখে নিতে পারবে দুটো দল দুজনকে, ঝালিয়ে নিতে পারবে, নিজেদের ভুল ত্রুটিগুলো ঠিক করে নিতে পারবে, সেই সুযোগ থাকছে। এবং আগামী শনিবার এর ফাইনাল, এবং আমরা আশা করছি মহিলা ব্রিগেড তাদের ট্রফি, এই সাব চ্যাম্পিয়নশিপ ক্লাবের যে ট্রফি, সেই ট্রফি তারা ঘরে তুলবে। এই আশা নিয়ে আমরা সবাই বুক বেঁধে আছি। এই সাফল্য তাদের পাওয়া উচিত। তারা যেভাবে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে যাচ্ছে, তো সেই পারফরমেন্সের তুলনায় তাদের এই ট্রফিটা পাওয়া উচিত। তাহলে তাদের মনোবল আরও বাড়বে এবং আগামী দিনে তারা আরও, মানে সামনে IWL আসছে, সেখানে তারা আরও ভালো পারফরমেন্স করবে এবং আবার চ্যাম্পিয়ন হয়ে পরের বার এশিয়ার মঞ্চে আমরা আবার যেতে পারবো, এই আশা আমরা রাখবো। চলুন চলে যাই দ্বিতীয় সেগমেন্টে। আমাদের দ্বিতীয় প্রতিবেদন, এটিও জাগো বাংলা। বিদায় মেসি, সাক্ষাতে যন্ত্রণা ভুলেছেন সুনীল। 3 দিনের সফর শেষ করে মঙ্গলবার সকালে ভারত ছাড়েন লিওনেল মেসি। দিল্লিতে গোট কনসার্টের পর সফরসূচিতে সামান্য বদল হয়। আম্বানি গোষ্ঠীর আমন্ত্রণে সোমবার রাতেই গুজরাটের জামনগরে বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র বন্তারায় যান মেসি। সেখানে রাত কাটিয়ে সকালে 2 সতীর্থকে নিয়ে প্রাইভেট জেটে ফিরে যান। সূত্রের খবর, আর্জেন্টাইন কিংবদন্তি বার্সেলোনায় ফিরেছেন। এদিকে চোটের কারণে মেসির সঙ্গে দেখা করার ব্যাপারে সংশয়ে ছিলেন সুনীল ছেত্রী। মুম্বাই না যাওয়ার কথাও ভেবেছিলেন। শেষ পর্যন্ত যন্ত্রণা উপেক্ষা করে সুনীল হাজির হয়েছিলেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারতীয় ফুটবলের শেষ সুপারস্টার তিনি। সুনীল একজন ভক্ত হিসাবে মেসির সঙ্গে দেখা করেছেন। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে সাক্ষাতের পর সমাজ মাধ্যমে আবেগপ্রবণ বার্তায় সুনীল লিখেছেন, মুম্বাই আমি না যাওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম। চোটের কারণে কার্যত খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। বেশিরভাগ সময় এখন ফিজিওথেরাপিস্টের কাছে থাকতে হচ্ছে। ভেবেছিলাম মুম্বাই যাব না, কিন্তু আমার নিজের মধ্যে ভক্তসত্তা বিদ্রোহ করায় শেষ পর্যন্ত যেতে বাধ্য হলাম। আপ্লুত সুনীল আরও লিখেছেন যে মানুষটি আমাকে সবসময় আনন্দ দেন এবং যারা শিল্প আমার সব দুঃখের প্রতিশোধক, তার সঙ্গে দেখা করাটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল বলে মনে করেছিলাম। খেলাধুলার ক্ষেত্রে লিও মেসি যা করেছেন তার জন্য তাকে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাতে পারা একটি স্বপ্ন এবং কর্তব্য বলে মনে হয়েছে। রড্রিগো ড্রুপালের সব মতো একজন বিশ্বকাপ জয়ীর সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতাও অসাধারণ ছিল। এছাড়াও লুইস সুয়ারেজের কথা বলতে হবে। আমাদের প্রজন্মের সম্ভবত সবচেয়ে সম্পূর্ণ নম্বর 9 জার্সিধারীর সঙ্গে ছবি তুলতে পেরে শিশুসুলভ উত্তেজনা ছিল। এই ছিল দ্বিতীয় প্রতিবেদন, যেখানে আমাদের ভারতের কিংবদন্তি বলতে পারা যায় ফুটবলের সুনীল ছেত্রী, যে এই মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ গোলদাতার যে
নিজের জাতীয় দলের ওই গোলদাতার যে সংখ্যা তাতে তৃতীয় স্থানে রয়েছেন। তো সেই সুনীল ছেত্রীও আমরা দেখেছি, আমরা ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখেছি যে ওয়াংখেড়েতে তিনি গেছিলেন এবং মেসির সঙ্গে সাক্ষাৎ করেছে, মেসি, ডুপল এবং সুয়ারেজের সঙ্গে। সেই সাক্ষাতে তার কি অভিজ্ঞতা সেটা সে তুলে ধরেছিল এবং সেটা নিয়েই আজকের এই প্রতিবেদনে আমরা দেখলাম। তো অবশ্যই দুর্ধর্ষ অভিজ্ঞতা, আলাদা করে কিছু বলা নেই। ভারতে মেসি সফর শেষ হয়ে গেল, তারা ফিরে গেছেন তাদের দেশে, যদিও তার মধ্যে একটি কালো দাগ আমাদের বাংলার বুকে হয়তো রয়ে গেল, যেটা হওয়া অনভিপ্রেত। আমার মনে হয় এটা না হওয়া উচিত ছিল। যে কারণেই হোক, প্রশাসন, যারা আয়োজক ছিল, কাদের ভুল কাদের ত্রুটি এ নিয়ে সমালোচনা করার হয়তো জায়গা নেই, কিন্তু বাংলা তথা ভারতবর্ষের বুকে একটা ছোট কালো দাগ রেখে গেল এই মেসি সফরে, যেটা আমাদের এই কলকাতায় যুবভারতীতে ঘটলো। যুবভারতী কিন্তু অনেক কিছু সাক্ষী রয়েছে, অতীতে মারাথনে এসেছে, মেসিও এসে খেলে গেছিলেন, কিন্তু সেই সমস্তকে ছাপিয়ে দিয়ে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ হয়েছে যুবভারতীতে। সবকিছুতে আমরা দারুণভাবে সফল এবং সাফল্যের সঙ্গে আমরা কিন্তু সেগুলো আয়োজন করেছিলাম। কিন্তু এইবার যেন একটা ছোট এটা হয়তো অনভিপ্রেত ছিল, এটা না হওয়া উচিত ছিল। যাই হোক, এ নিয়ে আর কথা না বাড়িয়ে চলে যাব আমাদের তৃতীয় প্রতিবেদন। আমাদের তৃতীয় প্রতিবেদন বিএসএল নিয়ে। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে বিএসএল সম্বন্ধে আমরা যতটুকু পারবো খবর আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো এটা নিয়ে একটি প্রতিবেদন বেরিয়েছে জাগো বাংলায়, সেটা নিয়ে আমাদের তৃতীয় প্রতিবেদন। ব্যারেটোর দলের জয়ের নায়ক পাউলো। কোচের ভূমিকায় দাপুটে জয় দিয়েই নতুন ইনিংস শুরু করলেন হোসে র্যামিরেস ব্যারেটো। বেঙ্গল সুপার লিগে সবুজ তেতার দল হাওড়া হুগলি ওয়ারিয়র্স প্রথমে ম্যাচে পিছিয়ে পড়েও এফসি মেদিনীপুরকে উড়িয়ে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল। হাওড়া হুগলি ওয়ারিয়র্স জিতল 3-1 গোলে। ব্যারেটোর দলে দাপট ব্রাজিলীয় ফুটবলার পাউলো সিজার। তার জোড়া গোলের সুবাদে পিছিয়ে পড়ে জয় ছিনিয়ে নিল ব্যারেটোর দল। তবে দুর্দান্ত খেলে ম্যাচে সেরা হয়েছেন কৌস্তব দত্ত, একটি গোলও করেন। মঙ্গলবার হাওড়ার শৈলেন মাইনা স্টেডিয়ামে শুরুতেই পিছিয়ে পড়েছিল ব্যারেটোর দল। ম্যাচের প্রথম মিনিটেই মেদিনীপুরকে এগিয়ে দেন সুদীপ কুমার দাস। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় হাওড়া হুগলি। 55 মিনিটে পাউলোর গোলে সমতা ফেরায় ওয়ারিয়র্স। এরপর 67 মিনিটে পাউলোর পেনাল্টি থেকে করা গোলে ব্যবধান বাড়ায় হাওড়া হুগলি। খেলার শেষ লগ্নে 85 মিনিটে কৌস্তবের গোলে মেদিনীপুরের কফিনে শেষ পেরেক গেঁথে দেয়। প্রথম ম্যাচে 3 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ব্যারেটোর দল। এই ছিল আমাদের শেষ প্রতিবেদন। দারুণভাবে বিএসএল চলছে। মোহনবাগানের হোসে র্যামিরেস ব্যারেটো, যাকে সবাই মোহনবাগানের সবুজ তোতা বলে, সেই ব্যারেটো কিন্তু নিজের প্রফেশনাল কোচিং জীবন শুরু করেছেন। উনি বিএসএল এর হাওড়া হুগলি ওয়ারিয়র্স দলের হয়ে কোচিং করাচ্ছেন। সেখানে তার দল কাল দুর্দান্ত পারফরমেন্স করে জয় ছিনিয়ে নিয়েছে এবং সেখানে তার দলের হয়ে দারুণ ভূমিকা রাখে বাঙালি ছেলে কৌস্তব দে এবং পাউলো সিজার, একজন ব্রাজিলিয়ান। তো সেই খবরটাই প্রতিবেদনে ছিল, সেটাই আমরা আপনাদেরকে পড়ে শোনালাম। বিএসএল চলুক, এরকম উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে, কারণ বিএসএল আগামী দিনে এই যে কৌস্তব দে, সুদীপ কুমার দাস, এইসব খেলোয়াড়রা, বাঙালি খেলোয়াড়রা আরো অনেক সুযোগ পাবে। এইসব খেলার মাধ্যমে তারা সুযোগ পাবে। সাধারণত দেখুন, কলকাতা লিগ ছাড়া তাদের সেরকমভাবে খেলার সুযোগ নেই এবং কলকাতা লিগেও সেরকমভাবে প্রিমিয়ার ডিভিশন যে সব দল খেলে তাদের মধ্যে কিছু দলের প্লেয়ারদেরকে আমরা লক্ষ্য করতে পারি। সেখানে বিএসএল প্রত্যেকটি জেলাকে নিয়ে হচ্ছে, সেখানে ক্লাবগুলির কোনো ভূমিকা নেই। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এইসব ক্লাবের কোনো ভূমিকা নেই। জেলা ভিত্তিক খেলা হচ্ছে। জেলার ছেলেরা আরো বেশি করে বাংলার প্রতিভা উঠে আসার একটি সুযোগ। অবশ্যই আইএফএ এই উদ্যোগ সাধুবাদ। তো চলুক, ভালোভাবে সফল হোক এবং আমরাও আশা করে আছি আরো দারুণ খেলোয়াড়, বাঙালি খেলোয়াড় যারা আগামী দিনে ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করবে, সেই জায়গা যেন আমরা পাই এবং তারা যেন আমাদেরকে সেই আশা আমাদের সম্পূর্ণ করে। এই ছিল আমাদের আজকের সেগমেন্ট খবরদার কাগজ পাঠ। আমাদের আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা কিন্তু আমরা বারবার করে কামনা করছি। আমরা চেষ্টা করছি আমাদের মতো করে আপনাদের সামনে আমাদের এই প্রচেষ্টাকে তুলে ধরার। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতাই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে
সাহায্য করে এবং অনুপ্রাণিত করে। তাই বারবার বলবো, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন, যার মাধ্যমে আমরা কিন্তু আরো এগিয়ে যেতে সাহস পাবো। এই বলেই আজকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আগামী পর্বে। নমস্কার।